আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। হাসছেন কেন? পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল। আপনি কাঁদছেন তাই। তুষার দ্রুত চোখের জল মুছল, মৃদু হেসে বলল। কাঁদছি নাকি? পদ্মজা হঠাৎই গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো। তুষার জানতে চাইল, আপনি কাঁদছেন কেন? মুহূর্তেই পদ্মজা দাঁত কিড়মিড়িয়ে হেসে ওঠে, চোখের জল ঠোঁটে হাসি নিয়ে বলে। মনে চাইলো আম্মা বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন, সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন, আমার আম্মার মতো। তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলে। আর তো বলবো না। তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল। কেন? পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল। এমনি। হেয়ালি করবেন না পদ্মজা। আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজা চোখ গরম করে তাকালো, কটমট করে বলল। বলবো না মানে বলবো না। তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল। তাহলে এতটুকু কেন বললেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছাই সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে, এরপর ধীরে সুস্থে বলল। দেখুন, আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। তাহলে বলছেন আপনি নির্দোষ না? সব সময় মন সঠিক কথা বলে না। বলল পদ্মজা করুণ স্বরে। আপনি নির্দোষ না? পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল। কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবারও তাকালো তুষারের দিকে, বলল। আমি খুন করেছি, একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নিব। তুষার অধৈর্য হয়ে বলে। আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না, আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। ওপারে যাওয়া আমার জরুরি, আমি সব রায় মেনে নিব। আমি মানতে পারবো না। তুষারের অকপট কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ল। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে, শান্ত ভঙ্গিতে বলল। এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার ঘাট হয়ে বসে রইল। ওপর থেকে অর্ডার এসেছে, আসামি পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাক, সমস্যা নেই। নিজের শান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতেই হবে। এই কেস হাতে পাওয়ার পর থেকেই তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। আনন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানেও না। তুষার আবারও বলল। আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝপথেই তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল। খুনগুলো তো আমি সত্যিই করেছি, তাহলে প্রমাণ আমার বিরুদ্ধেই তো থাকবে। তুষারের মন বিরক্তে তেতো হয়ে ওঠে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায়, সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করে। ফাহিমা চা নিয়ে আসে। তুষার বলল। মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি শুরুতে, কিছুতেই টু শব্দও করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যে ঘেরা ফাহিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে, আবার একসাথে? সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে, কিন্তু এত সাহস, ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি।
এবার স্বচক্ষে দেখছি জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটা জীবন চায় না, তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সব সময় হ্যাঁ এর বাইরে কিছুই বলে না। খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ। অনুভূতি বলতে নেই, তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার। পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবারও ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতেই তাকায়, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো, বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবারও বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন? আপনি জানেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল, এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করেই ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট। আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি। বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতেই বলল, পরপরই হেসে আবারও করুণ স্বরে কান্না শুরু করলো। গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিচ্ছিরি ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝাঝা করে ওঠে, চিন্তায় মাথার রক দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী। কি আশ্চর্য তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়ছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ, নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। আন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকালো। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে, চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। আন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য, আর আমির গেটের সামনে পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ করে বলল, এইখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রেদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে জোরে অন্তর্মহলে যাবে। পদ্মজা কতটা শুনে কাচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অবধি টানানো ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞান শূন্য হয়ে পড়েছে। সে গাঢ় হয়ে বসে থাকে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ায়, এরপর নিজেই টেনে নামায় পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাজা কোলা করে নেয়। পদ্মজা কুকড়ে যায়, ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যতই করছে, সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন জেগে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। অন্দরমহলের সদর দরজায় গ্রামের মেয়েদের ভিড়। তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে, ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফারিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেয়। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিসা বলল, এইবার বউকে নামান ছোট ভাই, বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিসা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী। দেশের বাইরে থাকে। ঢাকার প্রফেসরের মেয়ে আনিসা বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমায়। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুরবাড়ি আসে। আনিসার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজনে নত হয়ে ফারিনাকে সালাম করলো।
ফারিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান। আবেগে আপ্লুত হয়ে বললেন, সুখী হ বাবা, বউয়ের খেদমতে ভালা থাক জীবনভর। আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোড়ন কাটল। কত আমার লোকে শহরে যাইবো আম্মা, আমরা এক লোকে কলেজে পড়বাম, নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্ত বাঘিনীর মতো তেড়ে এসে লাবণ্যের গালে চড় বসিয়ে দেন। উচ্চকণ্ঠে বললেন, আমার কথা পিছে কথা কনে সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হক চকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁদতে থাকে। চোখে টলমলে জল নিয়ে স্থান ত্যাগ করে। এক রকমের পালিয়েই গেল। ফারিনার চোখে মুখে কাঠিন্যতা ফুটে আছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফারিনা পদ্মজার হাতে ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বললেন, মুখে মুখে কথা কইবা না কোনো দিন, যা কই মান্না চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান, তাগরে সেবা করলে জান্নাত পাওন যাইব, নইলে কোনো দিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছ গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা, মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফারিনা আবারও বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নাই। স্বামীরাই দুনিয়া ভাববা। মা বাপ ভাই বোন হইছে গিয়া পর। স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হইতে কইলে হইবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব। ফেরেশতারা অভিশাপ দেব। দুনিয়াত স্বামীর আদরের থাইকা মধুর আর কিছু নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিসা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারতেন। আনিসার কথা পুরোপুরি উপেক্ষা করলেন ফরিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন। আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়া পইরা থাউন যাইব না, তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তা করে সেবা করবা, যখন যা করতে হইব করবা, না পারলে কইবা শিখাইয়া দিমু। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্নাঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুঁচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজা রাখতে হবে না। আর আমারও তো সেবাও লাগবে না, বড্ড ক্লান্ত লাগছে। ভিড় কমাও আর নিয়মনীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হইতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসল। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিসা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না। আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করল, কেন, বিয়ে তো হয়ে গেছে? কেউ আমিরের জবাব দিল না, উল্টো সবাই হাসতে থাকলো। আইসকাল রাত্রি রে হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ে উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করল, কাল রাত্রিতে হিন্দুদের নিয়ম, আমি মানি না। আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সব সময় তেরামি করিস কেন? আমরাও তো নিয়ে মেনেছি। বলল জাফর। কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতে লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিসা, আমিনা সহ অনেকেই আমিরকে মানানোর চেষ্টা করলো। কারোর কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রেদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভ হবে কি? যার বউ তাকে তার বউ দিয়ে দাও। বললেন আমিনা। রেদওয়ান চুপসে গেল। থামল না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। তিনি আমির পদ্মজাকে আজ কিছুতেই একসাথে থাকতে দেবেন না। যেমন মা তেমন তার ছেলে। মজিদ হাওলাদার অনেকক্ষণ যাবৎ এসব দেখছেন। চেঁচামেচি আর নেওয়া যাচ্ছে না। তিনি ওপর থেকে নেমে আসেন অন্দরমহলের 3 তলায়। 2য় তলায় কেউ থাকে না, শুধু ছাদ আছে, ঘর বানানো হয়নি। অসমাপ্ত ইটের পুরনো বাড়ি। চিন্তাভাবনা চলছে 3য় তলাটা থাকার জন্য উপযুক্ত করার। মজিদকে দেখে সবাই থেমে গেল। তিনি পদ্মজার পাশে চেয়ার নিয়ে বসেন। পদ্মজা একটু নড়ে চড়ে বসে।
মজিদ পদ্মজাকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও মা? আর শাশুড়ির সাথে থাকবে নাকি আমার পাগল ছেলের সাথে? ভেবে বলো, তুমি যা বলবে তাই হবে। পদ্মজা উসখুস করতে করতে বলল, জি, আমার সাথে থাকবো। ফরিনার ঠোঁটে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। তিনি আমিরের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসেন, পরপরই পদ্মজার উপরে ঝাঁপিয়ে পড়েন, চুমুতেই পদ্মজার গাল ভরিয়ে দেন। একবার আর চোখে আমিরকে দেখেন পদ্মজা। আমির তাকিয়েই ছিল। পদ্মজা তাকাতেই আমির চোখ রাঙানি দিল, সঙ্গে সঙ্গে পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। বিয়ের বাকি সব নিয়ম শুরু হয়। উপর থেকে নেমে আসেন নূরজাহান। তিনি এই বাড়ির প্রধান কর্ত্রী, মজিদ হাওলাদারের জন্মদাত্রী। কই রে আমার নাত বোর্ডা কই? বলতে বলতেই ছুটে আসেন তিনি। উপস্থিত সবাই দৃষ্টি ঘুরিয়ে নূরজাহানের দিকে তাকালো। নূরজাহান পদ্মজার সামনে এসে বসেন। পদ্মজার মুখখানা দুই হাতে ধরে দেখেন, এরপর মুগ্ধ হয়ে বললেন, বাবু দেখি সান লইয়া আইছে। এই সেরি তোর জন্য, আমার জামাই তো এখন আমার দিকে চাইবো না। নূরজাহান কেন এই কথা বললেন পদ্মজা ঠাউর করতে পারল না। আমি যখন হেসে বলল, আরে বুড়ি, তুমি তো আমার প্রথম বউ, ভুলে কিভাবে? তখন পদ্মজা নূরজাহানের কথার মানে বুঝল। বুঝতে পেরেই ঠোঁট চেপে হাসল। নূরজাহান আমিরের থুতনিতে চিমটির মতো করে ধরে বললেন, আমার সান্দের টুকরা, বউরে আদর করিও ভাই, বকাঝকা করিও না। ছেলেটা জন্মঘর ছেড়ে আইছে। তুমি এখন সব, তুমি যে এখানে থাকবা তেমনই রাখবা। স্বামী হাত ছাড়িয়া দিলে শ্বশুরবাড়ির আর অন্য কেউ বউদের আপন হয় না, বুঝেছ ভাই? আমি নূরজাহানের পা ছুঁয়ে সালাম করে বলল, বুঝছে যান। নূরজাহান মন খারাপের নাটক করে বললেন, এটা ঠিক না ভাই, এখন থেকে জান ডাকবা বউরে, আমি হইলাম দুধ ভাত। আমির একটু জোরেই হাসলো, সাথে সাথে আরও অনেকেই হাসলো। পদ্মজা নত হয়ে নূরজাহানের পা ছুঁয়ে সালাম করার জন্য। নূরজাহান দ্রুত আটকালেন পদ্মজাকে, জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে আদর করে বললেন, রূপে যেমন গুণও তেমন থাকো বোন। রাইত বাড়তাছে, সব নিয়ম তো শেষ, যাও যে যার ঘরে যাও। এই তোরা বাড়ির যাইতে পারবি? রাইতের বেলা আইছিলি কেন? বউ তো কালই দেহন যাইতো। জাফর সেডিগুলারে দিয়ে আইতে পারবি? মদন কই, মগা কই? কামের বেলা দুইটারে পাওন যায় না। কথাগুলো এক নাগাড়ে বললেন ফরিনা বেগম। তিনি নূরজাহানের উপস্থিতি যেন উপেক্ষা করতে চাইছেন। মদন ছুটে আসে বাহির থেকে, মাথা নত করে ফরিনাকে বলল, আচ্ছি খালাম্মা। থা হোস কই, যা এদের দিয়াই। আমরার বাড়ির যখন আইছে, এরা এখন আমরার দায়িত্বে। সুন্দর কইরা বাড়ির দিয়াইবি। আচ্ছা খালাম্মা, আপনারা চলেন। মেয়েগুলো সারাক্ষণ হাসছিল, যাওয়ার সময়ও হাসতে হাসতেই গেল। মেয়েগুলোর উদ্দেশ্য রানীর ঠোঁট বাঁকায় তা খেয়াল করলো রেদওয়ান। সে রানীর মাথায় গাঁটটা মেরে বলল, সারাক্ষণ মুখ মুরাস কেন? একদিন দেখবি আর মুখ সোজা হচ্ছে না, বিয়েও হবে না। না হলে নাই। সেরিগুলারে দেখছো বড় ভাই কেমনে হ্যাঁ হ্যাঁ কইরা হাসতেছিল? তাতে তোর কি? নূরজাহান পদ্মজাকে বললেন, হ মেলা রাত হয়েছে, আয়ো বনু আমার ঘরে আয়ো, আজ আমার লগে থাকবা। আপনার লগে কেন? পদ্ম যায় আমার লগে আমার ঘরে থাকবো, সেইটাই তো কথা হইছে। পদ্ম যায়ও এইটা চাই। দেহ বউ তক্র কইরো না, নাতবো আমার পছন্দ হয়েছে, আমি আমার লগে রাখবো। এই পদ্ম যা, তুমি কার লগে থাকবা? ফরিনা কিঞ্চিত রাগান্বিত স্বরে প্রশ্ন করেন। পদ্মজার অবস্থা দরজার চাপায় পড়ার মতো। এখন জগতে এসে পড়ল সে। পদ্মজা গোপনেই ডেকে ঢোক গিলল। নূরজাহান আমিরকে আদেশ করলেন, খারাইয়া আছিস কেন? বোরে কোলে লই আমার ঘরে দিয়ে যা। আমির পদ্মজাকে কোলে তুলে নিয়ে ফরিনা বললেন, বাবু, আমি তোর মা, তোরে জন্ম দিছি আমি। আমার কথাই শেষ কথা মানবি। আমার স্যারার বউ আমার ঘরে থাকবো। আমার কথা অমান্য করে জান্নাত পাইবি না। নূরজাহান পদ্মজাকে উদ্দেশ্য করে বললেন, দেখছো নি বোনো, এমন কইয়া বড় বউকেও ঘরে রাখে। আমি মানুষ ভালা বললে এ বোরে বাইর কইরা দিই নাই, এখনো সহ্য কইরা কইরা এখন মরার পথে আছি। তোমাদের কারোর সাথে থাকতে হবে না, আমার বউ আমার ঘরেই চলুক, বলল আমির। কণ্ঠে তার খুশির মেলা। সুযোগ বুঝে নিজের জিনিস নিজে বুঝে নিতে চাইছে। ফরিনা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে আমিরের দিকে তাকালো। নূরজাহানকে বললেন,
একবার ঘরেই লইয়া যান। ফরিনার কথা শুনে আমিরের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। নূরজাহান হাসলেন, এই হাসি বিজয়ের হাসি। ভাই বোরে কোলে লও, লইয়া আয় আমার ঘরে। নূরজাহান বললেন, আমি হেঁটে যেতে পারবো, একটু হাঁটা দরকার। মিনিমিনিয়ে বলল পদ্মজা। আচ্ছা তাহলে হাঁটো, ধরো আমার হাত ধরো। নূরজাহান হাত বাড়িয়ে দেন। পদ্মজা নূরজাহানের হাত শক্ত করে ধরে মৃদু করে হাসল। নূরজাহান এবং পদ্মজার সাথে আমির আসে। সে দাদির ঘর অবধি যাবে। পদ্মজাকে তার মোটেও ছাড়তে ইচ্ছে করছে না। নূরজাহানের ঘরে যাওয়ার পথে পদ্মজা কান্নার সুর শুনতে পায়। কে যেন কাঁদছে, কি করুণ সেই কান্নার স্বর। এদিক ওদিক দৃষ্টি মেলে তাকালো পদ্মজা। আর একটু এগোতেই খুব কাছেই জোরে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে ওঠে, দ্রুত সেদিকে তাকায়। তার চেয়ে 2 হাত দূরে একটা দরজা। ভেতর থেকে কেউ দরজায় ধাক্কাচ্ছে আর কাঁদছে। পদ্মজাকে ভয় পেতে দেখে আমির বলল, ভয় পাচ্ছ? কে ওখানে? এভাবে কাঁদছে কেন? দরজা খুলে দিন না। পদ্মজা ভয় এবং ব্যথিত কণ্ঠেই বলল। তার কথায় আমির বা নূরজাহান কারোর কোনো ভাবান্তর ছিল না। পদ্মজাকে নিয়ে পাশ কেটে চলে গেল। নূরজাহান শক্ত করে পদ্মজার হাত ধরেন, ক্ষীণ স্বরে বললেন, ঘরে আইও, পরে কইতেছি। কান্নার শব্দ ধীরে ধীরে কমে যাচ্ছে। নূরজাহান পদ্মজাকে নিয়ে নিজের ঘরে ঢোকেন। আমির চেয়ার টেনে বসার জন্য প্রস্তুত হতেই নূরজাহান হৈ হৈ করে উঠলেন। তুই বইতেছিস কেন? আমির হকচকিয়ে গিয়ে বলল, মানে? বইয়ের ধারে আর থাউন যাইব না আজকাল রাত্রে। মুসলমানদের কাল রাত্রি পালন করতে নেই, গুনাহগার হবেন। বলল পদ্মজা। তার মাথা নত। প্রথম দিন এসেই কথা বলা ঠিক হলো নাকি ভাবছে। মুখের উপরে কথা শুনে নূরজাহান কড়া চোখে তাকান। পদ্মজা দেখার পূর্বেই সেকেন্ড কয়েকটির মধ্যেই চোখে দৃষ্টি শীতল রূপে নিয়ে আসেন। তিনি পদ্মজাকে প্রশ্ন করলেন, গ্রামের রাজ পালাইয়া দেওয়া যাইব? নূরজাহানের কণ্ঠ স্বাভাবিক। পদ্মজা নির্ভয়ে চোখ তুলে তাকালো, বলল, যা পাপ তা করতে নেই দাদু। জেনে শুনে ভুল রেওয়াজ সারা জীবন টেনে নেওয়া উচিত না। আমার কথা শুনে রাগ করবেন না। তুমি কি আজ জামাইয়ের লগে থাকতে চাও? নূরজাহানের কণ্ঠ গম্ভীর। এমন প্রশ্নে পদ্মজা ভয় পেয়ে যায় এবং লজ্জায় আরক্ত হয়ে ওঠে। আমতা আমতা করে বলল, না, তেমন কিছু না। পদ্মজা আর চোখেই আমিরকে দেখে আবারও চোখের দৃষ্টি নত করে ফেলল। আমির নূরজাহানকে জড়িয়ে ধরে বলল, আমি যাচ্ছি বুড়ি। এরপর পদ্মজার দিকে তাকিয়ে হাত বেড়ে কোমল কণ্ঠেই বিদায় জানালো। আল্লাহ হাফিজ পদ্মাবতী। পদ্মজা নত জানু অবস্থায় মাথা নাড়ল। আমির ঘর থেকে বেরিয়ে যায়। পদ্মজা ধীরে ধীরে মাথা উঁচু করে নূরজাহানকে দেখে। ঢোক গিলে বলে, রাগ করেছেন দাদু? নূরজাহান হাসলেন। পদ্মজার এক হাত ধরে বিছানার কাছে নিয়ে যান, বললেন, আমার বোনে তো ঠিক কথাই কইছে, গোসা করতাম ক্যারে। পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। নূরজাহান বললেন, তুমি বহ, আমি জ্যোৎস্নার মারে ভাত দাওয়ানোর কথা কই আইতেছি। আমি খেয়েছি দাদু, তখন খাওয়ালেন আম্মা। ব্যাগটা কই? শাড়িটা খুললে আরেকটা পরো, সিঁদুর রঙাটা পরবা। বলতে বলতেই নূরজাহান ব্যাগ থেকে সিঁদুর রঙের শাড়ি বের করলেন, পদ্মজার দিকে এগিয়ে দিলেন। পদ্মজা হাত বাড়িয়ে শাড়ি নিল। জানতে চাইল, কোথায় পাল্টাবো? খারাও, দরজা লাগাই দি, ঘরেই পাল্টাও, আমারে শর্মাইও না বোন, তোমার যা আমারও তা। পদ্মজা হাতে শাড়ি নিয়ে চারপাশে চোখ বুলিয়ে শাড়ি পাল্টানোর জন্য উপযুক্ত জায়গা খুঁজতে থাকে। পালঙ্কের পেছনে চোখ পড়ে। পদ্মজার সেই দিকে গিয়ে শাড়ি পাল্টে নিল। এরপর নূরজাহানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল, দাদু তখন কাঁদছিল কে? নূরজাহান বিছানায় বসতে বসতে জবাব দেন, আমার খলিলের বড় ছেড়ার বউ। পদ্মজা দু কদম এগিয়ে আসেন। আগ্রহ ভরে জানতে চান, কেন কাঁদছিল? ওনাকে কি ঘরে আটকে রাখা হয়েছে? বউ আমার ধারে বউ। পদ্মজা নূরজাহানের সামনে ঝুঁকে বসে। নূরজাহান বললেন, তোমার চাচা হরের বড় ছেলের বউ রুম্পা গত বৈশাখে মাথা খারাপ হইয়া যায়। এরে ওরে মারতে আসে, কাউরেই চেনে না, নিজের স্বামীরও চেনে না। আলমগীর তো এখন ঢাকায় থাকে। আমি তো গ্রামে আইসে অনেক দিন হইল। আলমগীর শহরে আমিরের কামটাই করতেছে। ওর লাগিয়ে তো আলমগীরের বিয়েতে আসছিল না। রুম্পা তোমার হাওড়িতে দা নিয়ে মারতে গেছিল।
এই জন্য আপনারা ঘরে আটকে রাখেন ওনাকে? হুট করে কেন এমন হলো? পদ্মজা আতকে উঠে জিজ্ঞেস করলো। নূরজাহান এদিকে ওদিকে তাকিয়ে কি যেন দেখলেন। এরপর সতর্কতার সাথে ফিসফিসিয়ে বললেন, বাড়ির পিছনে বড় জঙ্গল আছে না, দূষীয় জায়গা, ভুলো ওইখানে যাইও না। রুম্পা শনিবার বদ্ধ পড়ে গেছিল, ওর পরের দিন জ্বর ওঠে আর এমন পাগল হইয়া যায়। এগুলো তেনাদের কাজ, রাতে নাম লহন নাই। তুমি মাশাল্লাহ চাঁদের টুকরা, বলো ওইদিকে যাইও না, ক্ষতি হইব। নূরজাহানের কথা শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে পড়ে। মনে মনে ভাবে, অবিশ্বাস্য, ভয় পেয়ে কারো মাথা খারাপ হয়ে যায়। পদ্মজা উৎসুক হয়ে জিজ্ঞেস করে, ওনাকে ডক্টর দেখানো হয়েছে? দেখানো হয়েছিল তো, শহরে 2 বার লইয়া গেছে, কবিরা যাইলো, কেউই ভালো করে দিতে পারল না। আচ্ছা, এসব কথা বাদ দাও এখন। এ বাড়িতে যখন বউ হইয়া আইস সবই জানবা, খালি বাইরে কইয়া না এই খবর। গ্রামের কেউ জানে না, রাতে আইসে ঘুমাও। নূরজাহান শুতে শুতেই বললেন, হনো, জামের কাছে কইলাম যাইবা না। না না, যাব না। বুঝলে বোন, তোমার দাদা হৌরে বিয়ের প্রথম রাইতে লুকাইয়া আমারে তুইল্লা নিজের ঘরে লইয়া গেছিল। আদর সোহাগ কইরা বড় রাতে ফাড়াইয়া দিছিল। আমি ছোট আছিলাম, তাই ডরে কলিজা শুকাইয়া গেছিল। বলতে বলতেই নূরজাহান জোরেই হেসে ওঠেন। পদ্মজা মৃদু করে হাসে। নূরজাহান ডান দিকে কাত হয়ে শুয়ে পড়েন। পদ্মজা ধীরে ধীরে এক কোণে কাচুমাচু হয়ে শুয়ে পড়ে। কি অদ্ভুত সব! সাধারণ বিয়ের রাতে নতুন বউয়েরা ঘুমানোর সুযোগ পায় না, জামাইয়ের বাড়ির মানুষেরা সারাক্ষণ ভিড় করে ঘেঁষে থাকে। পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল। হারিকেনের আগুন নিভু নিভু করে জ্বলছে, নিভে যাবে যে কোনো মুহূর্তে। কেটে যায় অনেকক্ষণ, ঘুম আসছে না, দেহ অচেনা অনুভূতিতে ছুঁয়ে যাচ্ছে। আচমকায় পদ্মজা ভ্রু কুঁচকে ফেলে, কান খাড়া করে ভালো করে শোনার চেষ্টা করে, আবার কাঁদছে। রুম্পা মিনমিনিয়ে কাঁদছে, পদ্মজা স্পষ্ট শুনতে পাচ্ছে। সে ধরফড়িয়ে উঠে বসে। সাথে সাথেই নূরজাহান পদ্মজার দিকে ফেরেন, জানতে চান, ডরাইতেছ? উনি আবার কাঁদছেন? সারা বেলায় কান্দে, এসবে কান দিও না, ঘুমিয়ে পড়ো। পদ্মজা উসকুস করতে করতেই শুয়ে পড়ে। হারিকেন নিভে যায়। নূরজাহান ঘুমে তলিয়ে যান। নাক ডাকছেন তিনি। নাক ডাকার তীব্রতা অনেক, যা পদ্মজাকে বিরক্ত করে তোলে। পদ্মজা ঘুমানোর চেষ্টা করে, হাজার ভাবনার ভিড়ে একসময় ঘুমিয়ে পড়ে। শেষ রাতের ঘুমের ঘোরে অনুভব করে হাঁটুতে কারোর হাতের ছোঁয়া। পদ্মজা চোখ খুলে, মুখের সামনেই কেউ ঝুঁকে রয়েছে। পদ্মজা ধরফড়িয়ে উঠে চিৎকার করে উঠল। কে? সঙ্গে সঙ্গে পুরুষ অবয়বটি ছুটে বেরিয়ে যায়। পদ্মজা কাঁপতে থাকলো, শরীর বেয়ে ঘাম ঝরছে, ভয়ে ঠোঁট শুকিয়ে কাট। সে নূরজাহানকে ভয়ার্ত স্বরে ডাকে, দাদু। নূরজাহান একটু নড়ে আবারও ঘুমিয়ে পড়লেন। পদ্মজা আর ডাকলো না। সে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। তার চোখের দৃষ্টি দরজার বাইরে। মস্তিষ্ক ভাবছে, দরজা তো লাগানো ছিল, বাইরে থেকে কেউ কিভাবে ঢুকলো? নাকি এর মাঝে দাদু টয়লেটে গিয়েছিলেন? পদ্মজার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। সে জিভা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। একটু ভয় ভয় করছে। কে এসেছিল? এভাবে গায়ে হাত দিচ্ছিল কেন? পদ্মজা চোখ খিচে ছি বলে আগন্তুকের প্রতি ঘৃণা প্রকাশ করে। বাকি রাতটুকু আর ঘুম হলো না তার। ভয়টা কমেছে। এ জায়গায় পূর্ণা থাকলে হয়তো পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলে ফেলত। পদ্মজা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে এরকম ঘটনা পূর্ণার জীবনে যেন না আসে। একদম গুড়িয়ে যাবে, উঠে দাঁড়াতে পারবে না। পূর্ণার কথা মনে পড়তেই পদ্মজার বুকটা হু হু করে উঠল। কান্না পায়। অন্যদিকে পাশে পূর্ণা থাকে, আজ নেই। অন্যদিন পাশে পূর্ণা থাকে, আজ নেই। ফজরের আজান পড়তেই নূরজাহান চোখ খুললেন। বিছানা থেকে নেমে দেখেন পদ্মজা জায়নামাজে দাঁড়ালো মাত্র। তিনি প্রশ্ন করলেন, অজু করলা কই? জি, কল পারে। চিনছ কেমনে? পদ্মজা হাসলো, বলল, খুঁজে বের করেছি। নূরজাহান চোখ মুখ শক্ত করে বললেন, নতুন বউ রাতের বেলা একলা ঘোরাঘুরি করো, কল খোঁজার দরকার কি আসিল? আমারে ডাকতে পারতা। পদ্মজার মাথা নত করে অপরাধী স্বরে বলল, ক্ষমা করবেন দাদু। কি কাল আইছিল? আচ্ছা পড়ো, এখন নামাজ পড়ো। নূরজাহান অসন্তুষ্ট ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। যখন টের পেল এখনই সে খেতে দিবে, দ্রুত ডান হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে এরপর নামাজে মন দিল।
পদ্মজাকে কাতান শাড়ি পরানো হয়েছে, বৌভাতের অনুষ্ঠান চলছে। সে এক বিশাল আয়োজন, বিয়ের চেয়েও বড় করে বৌভাতের অনুষ্ঠান হচ্ছে। আনন্দপুরের বাইরে থেকেও মানুষ আসছে পদ্মজাকে দেখার জন্য। আটপাড়ার প্রতিটি ঘরের মানুষ তো আছেই। পদ্মজার চারপাশে মানুষের গিজগিজ, রাতে ঘুম হয়নি, পরনে ভারী শাড়ি গয়না, এত মানুষ চারিদিকে, সব মিলিয়ে পদ্মজার নাজেহাল অবস্থা। মাথা নত করে বসে আছে সে। আপা, পূর্ণার কণ্ঠ শুনে মুহূর্তেই পদ্মজার ক্লান্তি উড়ে যায়। চকিতেই চোখ তুলে তাকালো। পূর্ণা, প্রেমা, প্রান্ত ঝাঁপিয়ে পড়ে পদ্মজার উপর। পূর্ণা আওয়াজ করে কেঁদে উঠে বলল, রাতে আমার ঘুম হয়নি আপা। পদ্মজার গলা চলছে। প্রেমা, পূর্ণা প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে চাপা কণ্ঠে বলল, আমারও ঘুম হয়নি বোন। আপা চলো বাড়ি যাই। কাল যাব, আইজ না। এখন পদ্মজা আমার বাড়ি ছেড়ি। লাবণ্য বলল। সে সবেমাত্র এই ঘরে ঢুকলো, পদ্মজার জন্য খাবার নিয়ে এসেছে। পূর্ণা রাগ নিয়ে বলে, আমার বোন আমি নিয়ে যাব। আমাদের আফা আমরা নিয়ে যেতে এসেছি। বলল প্রান্ত। রানী প্রান্তর কান টেনে ধরে বলল, পেকে গেছিস তাই না? ওই সারো রানী আফা, ব্যথা পাচ্ছি। ওরে মা, তুই শুদ্ধ ভাষাও শিখা লইছস? রানী অবাক হয়ে জানতে চাইল। প্রান্ত অভিজ্ঞতার মতো হেসে বলল, ইয়েস। যারা যারা প্রান্তকে চেনে সবার চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। প্রান্ত একটি ইংরেজি শব্দ বলেনি, যেন মাত্রই এখানে বজ্রপাত ঘটালো। রানী চোখে মুখে বিস্ময় রেখে বলল, এটা মুন্না না অন্য কেউ। আমি মুন্না না, আমি পেরান্ত মোল্লা। প্রান্তের বলার ভঙ্গি দেখে সবাই হেসে উঠল। পদ্মজা হাসতে হাসতে রানীকে বলল, প্রান্ত অনেকগুলো ইংরেজি শব্দ শিখেছে। বউ মানুষ কেমনে দাঁত বাইর করে হাসতেছে দেখো, বেহায়া বউ ছেড়া। কথাটি দরজার পাশ থেকে কেউ বলল। অন্য কেউ শুনতে না পেলেও পদ্মজা শুনতে পেল। সে সেই দিকে তাকালো। অল্প বয়সী দুজন মহিলা এমনভাবে তাকিয়ে আছে যেন পদ্মজাকে চোখ দিয়ে গিলে খাবে। পদ্মজা তাদের উদ্দেশ্যে হাসে। পদ্মজার হাসি দেখে মহিলা দুজন থতমত খেয়ে গেল। দুজন চাওয়াচাওয়ি করে আবারও পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ততক্ষণে চোখ সরিয়ে নিয়েছে। অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমিজ আলী, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়ার শেষে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মঞ্জুর, সেরা, সঈদ এরা কি আইছে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরুর মাংস বের করেন। এরপর উত্তর দেন, না আহে নাই। সেদিন সৈয়দের বাপে আমার কাছে গেছিল। কেড়ে গেছিল? সৈয়দরে যাতে মতব্বরের হাত থাইকে বাঁচাইয়া দেয়। এরা এখন কই আছে? আছে কোন হানে, কয়দিন পর পরই তো উধাও হইয়া যায়। এখনো সেরাদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন আমি খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা আর বেশি হের সুখ বেশি। আমার মাইয়াটা নির্দোষ আসিল, তবু কেমনটা করছিল সবাই। আইস মাতাব্বরের সেরা বলে কিছু হইল না, বদলা আমরা বিয়ে খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালিক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাওয়ার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধার পেটে চৌচো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বাইরে যেতে বলে, কেউ শোনে না। তাই সে ফারিনা বেগমকে নিয়ে আসে। ফারিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা আমি তোমাকে খাইয়ে দিই। পদ্মজা অবাক হয়ে তাকায়, ঠোঁটে ফোটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করেই এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজা দুই চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বোন যদি থাকতো। আমি তোর বোন না? বলল রানী। লাবণ্য চোখ মুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিছোস, আবার বোন কইতে আইসোস যে? তুই খাইয়ে দিস? পূর্ণা তো ছোট, তুইও তো ছোট। আগে পদ্মজা খাওয়াইছে, এরপর পূর্ণা। আচ্ছা ভাত লইয়া আয়, খাওয়াইয়া দিমু। রানী বলল, এখন পেট ভরা। হ, এখন তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকবো।
দুবোনের ঝগড়া দেখে পূর্ণা পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন। ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্য চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকলো আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করলো, এইখানে কি দাদা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা, খাওয়া শেষ হলো, নিয়ে যাব। বলতে বলতেই আমির পদ্মজার সামনে বসলো। লাবণ্য জিজ্ঞেস করলো, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগে দেখা গেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দাদা ভাই মিথ্যে বলছো কেন? মিথ্যে? আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা। হোদায় ঘ্যান ঘ্যান শুরু করেছিস। লাবণ্য কথা বাড়াতে চাচ্ছিল। রানী টেনে নিয়ে যায়। প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে। খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড় ভাবি বলল রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল। আমিরের চোখের দিকে তাকিয়ে কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। একথা শুনেই চমকে থাকলো। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হলো। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এসেছিল শেষ রাত্রে। আচ্ছা। বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল আমির। পদ্মজা পেছনে ডাকলো, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগলো। পদ্মজাকে নতুন করে আবারও সাজানো হয়েছে। বাসরাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা নিয়ম, সেসব পালন হচ্ছে। পদ্মজার নিয়ম রীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রেদওয়ানের পাঞ্জাবির কলার 2 হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রেদওয়ানই এসেছিল রাতে। ও বউ ওডো, এখন ঘরে গিয়া খালি 2 জনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিসা যাও, লইয়া যাও, দিয়া যাও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিদ হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিসা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি। পদ্মজা ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অন্দরমহলে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়। কত সুন্দর দেখাচ্ছে। ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানায় নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। এরপর বলল, ডরাইবা না, রাইডটা উপভোগ করবা। এমন রাইড জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরিমরি অবস্থা। সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। আনিসা সব কিছু ঘুরে ঘুরে দেখছেন। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এইরকম ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরও জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল, আমরা এই বাড়ির সেরি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসার রাইতের ঘর কাগজের ফুল দিয়ে সাজানো দেখতে হইছে, বলল শিরিন। আনিসা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এসব পেতে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চ শিক্ষিত এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রাম থেকেও পড়ালেখায় খুবই ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে ভালো কোনো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিসার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকবো না ভাবি, এত দেমাক ভালো না। বিয়ার এতদিন হইছে, একটাও বাচ্চা দিতে পারছ? পারো না, তাইলে এই গরিমা দিয়া কি হইব?
সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিসা রেগে মেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের সেটা খোঁজ নাও আগে। আমি এখনই জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে। হ্যাঁ, কালই চলে যাব আমি। আনিসা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতভাগ। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই ছেড়ি কেমন? আমি হ্যার বড় হইও হ্যারে কিছু কই নাই, এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক। আমরা রে কেমনে পায়ে ঠেলতাছিল দেহ নাই? এইটা তো আমরার বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন। সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউটার সামনে এমনটা না করলেও হইতো। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সব সময় এমনি লাইগা থাহে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে থাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হলো না। শাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হবে। পদ্মজা সব মনোযোগ সহকারে শুনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমি দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ালো। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা দুটো করে ছুঁয়ে সালাম করে। আমি দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করাই। অনুভব করে পদ্মজা কাঁপছে। প্রচণ্ড শীতে মানুষ যেভাবে কাঁপে ঠিক তেমনই। আমি দ্রুত ছেড়ে দেয়, বলে, পানি খাবে? পদ্মজা মাথা নাড়িয়ে জানায় সে পানি খাবে। আমির এক গ্লাস পানি এগিয়ে দেয়। পদ্মজা এক নিঃশ্বাসে ঢকঢক করে পানিটা শেষ করে। সারা শরীর কাঁপছে। শাহানা শিরিন বের হতেই বুকে হাতুড়ি পেটা শুরু হয়। ঘরের 4টা হারিকেন জ্বালানো। সেদিকে চোখ যায়, যেদিকে চোখ যায় সেখানেই গোলাপ ফুল। ফুলের সুঘ্রাণে চারিদিকে মোমো করছে। এমন পরিবেশে বিয়ের প্রথম রাতের পর পুরুষকে স্বামী রূপে দেখা কোনো সহজ অনুভূতি নয়। আমির গ্লাস হাতে এগিয়ে আসলে পদ্মজা আটকে ওঠে, এক কদম পিছিয়ে যায়। আমি একটু শব্দ করেই হাসে। পদ্মজা ভীতু ভীতু চোখে তাকায়। আমির বলে, হাতে গ্লাস নিয়ে সারা রাত কাটাবে নাকি? দাও আমার কাছে। আমি গ্লাস টেবিলের উপরে রেখে আসে। পদ্মজা পালঙ্কের এক কোণে চুপটি করে বসে আছে। তার ডান পা অনবরত কাঁপছে, মনে মনেই দোয়া করছে মাটি যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতরে ঝাঁপ দিয়ে পাতাটা হারিয়ে যেতে চায়, নয়তো লজ্জা আড়ষ্টতায় প্রাণ এক্ষুনি গেল বুঝি। আমি দূরত্ব রেখেই পদ্মজার সোজাসুজি বসে। পদ্মজার এক পা যে কাঁপছে স্পষ্ট দেখা যাচ্ছে। তার দৃষ্টি অস্থির, এদিকে ওদিকে তাকাচ্ছে। আমির মজা করেই জানতে চাইল, পালানোর পথ খুঁজছো নাকি? না 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 তো। বলল পদ্মজা। তাহলে কি খুঁজছো? পদ্মজা নিরুত্তর রইল। আমির পদ্মজার আরও কাছে এসে বসে। এক হাতে পদ্মজার এক হাত ছুতেই পদ্মজা ওমাগো বলে চিৎকার করে ওঠে। আমির পদ্মজার আকস্মিক চিৎকারে থতমত খেয়ে গেল। পদ্মজা ভয়ে ঢকলে। সময়টা যেন যাচ্ছেই না। সে যদি পারত পালিয়ে যেত। ভয়ঙ্কর অনুভূতিদের খেলা চারিদিকে। আমির হাওয়া হয়ে পদ্মজার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এরপর দূরে গিয়ে বসে। পদ্মজাকে বলল, আমার সাথে সহজ হওয়ার চেষ্টা করো, আমার দিকে ফিরে বসো, গল্প করে। পদ্মজা আমিরের দিকে ফিরে বসে, তবে দৃষ্টি বিছানার চাদরে নিবদ্ধ। আমির প্রশ্ন করে, আমার সম্পর্কে কতটুকু জানো? খুব কম। মিনমিনিয়ে বলল পদ্মজা। আমি তোমার চেয়ে 12 বছরের বড়, জানো? এখন জানলাম, তবে আপনার আচরণ ছোটদের মতো। পদ্মজা মৃদু হেসে আমিরের চোখের দিকে তাকিয়ে বলল। আমির বলল, আমার চরিত্রের বৈশিষ্ট্য আরও আছে। বুঝতে পেরেছি। আপনার কথাবার্তা এখন বড়দের মতো মনে হচ্ছে। ঢাকা আমার ব্যবসা আছে। শুনেছি। আমার সাথে তোমাকে ঢাকা যেতে হবে। আচ্ছা। এই বাড়ির চেয়েও বিশাল বড় বাড়িতে আমি একা থাকি। যতক্ষণ বাইরে থাকবো তোমাকে একা থাকতে হবে, ভয় পাওয়া যাবে না। আমি ভয় পাই না। আমাকে তো ভয় পাচ্ছ। আমির হেসে বলল। পদ্মজা নিরুত্তর। কথা বলো। কি বলবো? আচ্ছা আসো, একটা মজার খেলা খেলে। পদ্মজা উপস্থিত হয়ে তাকালো। আমির বলল, দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকবো। যার চোখের পলক আগে পড়বে সে হেরে যাবে। পদ্মজা খেলতে রাজি হয়। এই খেলাটা সে পূর্ণার সাথেও খেলেছে। পদ্মজা অনেকক্ষণ এক ধ্যানে তাকিয়ে থাকতে পারে, তাই তার আত্মবিশ্বাস আছে সেই জিতবে। বরাবরই জিতে এসেছে। আমির 1 2 3 বলে খেলা শুরু করে।
একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এক ধ্যানে। পদজা খুঁটিয়ে খুঁটিয়ে আমিরকে পরখ করে। আমিরের চুল খাড়া করে উল্টে দিকে ফেরানো, থুতনির নিচে কাটা দাগ, গালে হালকা দাড়ি, শ্যামলা গায়ের রং, ঘন ভ্রু, চোখের পাপড়ি, পরনে সাদা পাঞ্জাবি। এত বেশি ভালো লাগছে দেখতে। আমির পদ্মজার রূপের আগে থেকেই দেওয়ানা। তার উপরে এতক্ষণ তাকিয়ে থেকে অনুভূতির দফা রফা অবস্থা। সে মুগ্ধ হওয়ার কণ্ঠে বলল, পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আমার বউ, কি ভাগ্য আমার। আপনিও সুন্দর। কথাটা মুখ ফসকেই বলে ফেলল পদ্মজা। যখন বুঝতে পারলো লজ্জায় মাথা নত করে ফেল। আমির খুশিতে বাকবাকুম হয়ে বলল, তোমার পলক পড়েছে, আমি জিতে গেছি। পদ্মজা লজ্জায় নখ ঘুরতে থাকে। আমি নিজের চুলে হাত বোলাতে বোলাতে বলল, আমি জানি আমি কতটা সুন্দর। রংটা একটু কালো হতে পারে, তবে আমি সুন্দর। তোমার মুখে শোনার পর থেকে ধরে নিলাম পৃথিবীতে সেরা সুন্দর পুরুষের নাম আমির হাওলাদার। পদ্মজা দুই ঠোঁট নিজেদের শক্তিতেই হালকা করে গেল। সে আমিরের দিকে তাকিয়ে ভাবছে, মানুষ নিজের প্রশংসা নিজে কিভাবে করতে পারে। আমিরের ভাব দেখে মনে হচ্ছে সে সত্যি পৃথিবীর সেরা সুন্দর পুরুষ। পদ্মজা ফিক করে হেসে দিল। আমির তাকালো, বলল, হাসছো কেন? পদ্মজা হাসি চেপে বলল, কই না তো, আপনার আম্মা বলেছিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করতে। আমার আম্মা তোমার আম্মা না? হুম। এখন থেকে আপনার আম্মা না, শুধু আম্মা বলবে। গয়না কেটে নিয়ে নামাজ পড়বে, অসুস্থ হবে না। খোলো এবার। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, শিরিনাপা বলেন গয়নাগাটি নাকি স্বামী খুলে দেয়, তাহলে? আমির তীক্ষ্ণ চোখে তাকালো, ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, তাই নাকি? দাও খুলে দে। পদ্মজা দ্রুত চোখ সরিয়ে নিল। আমতা আমতা করে বলল, এটা বোধহয় নিয়ম না, তাই আপনি জানতেন না। আমি আমি পারবো। 2 রাকাত নফল নামাজের সাথে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে দুইজন। আমির তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে না, পদ্মজা হাতে কলমে শিখিয়েছে। আমিরও মন দিয়ে শিখেছে এবং নামাজ পড়েছে। এরপর পদ্মজা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। জানালার সামনে বিশাল বড় জঙ্গল। সে আমিরকে প্রশ্ন করলো, এই জঙ্গলে নাকি কি আছে? আমির পদ্মজার প্রশ্ন শুনেনি। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মজার দিকে। গায়ে কোনো অলংকার নেই, খোলা চুল কোমর অবধি এসে থেমেছে। মধ্যরাতের বাতাসে তার চুল মৃদু দুলছে। আমির অনুভূতিতে প্রশ্রয় দেয়। পদ্মজার কোমর পিছন থেকে 2 হাতে জড়িয়ে ধরে। পদ্মজার কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎপিণ্ড থমকে যায়, পায়ের তলায় মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, সুরোর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতনি রেখে বলল, প্রথম যেদিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলে আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়েছে। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছে। পদ্মজা নিশ্চুপ, সে অবাধ্য। অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সূক্ষ্মতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিচের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্ম ফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছো? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হলো? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের উপরে। আমির 2 হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ঘরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর নিয়ে শুরু হয় জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সকাল থেকে বাতাস বইছে, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। একটু শীতল চারপাশ। গরু গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতোর কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফরিনা বেগমের কড়া নির্দেশ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এমন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপা স্বরে বলল, কোথাও চলে যাচ্ছি না, আস্তে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরল। পদ্মজা বলল,
মনে আছে তো কি বলেছিলাম? কি? সঙ্গে সঙ্গে পদ্মজা হাড় হায় করে উঠল। অমনি ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে পদ্মজা হায় হায় করে উঠল। আমি শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করলো। সকালে ঘুম ভাঙার পর দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমি মিষ্টি করে হেসে ডাকলো। এদিকে আসো। পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে নিয়ে বলল, কখন উঠেছ? যেভাবে টান দিলেন ভয় পেয়েছি তো। এত ভীত? কখনোই না। তা অবশ্য ঠিক। উঠুন, আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন। কেন, জরুরি দরকার নাকি? আমি জানি না, উঠুন আপনি। এই, তুমি তো কম লজ্জা পাচ্ছ। পদ্মজার মুখ লাল হয়ে ওঠে। সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায়, মাথা নত করে বলল, আপনি লজ্জা দিতে খুব ভালোবাসেন। আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো, বলল, তোমার চেয়ে কম ভালোবাসি। আচ্ছা, তুমি কবে ভালোবাসবে বলো তো? পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখল। আমির আবারও হাসলো। তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বলল, যেদিন মনে হবে তুমি আমাকে ভালোবাসো, বলবে কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে। পদ্মজা তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমির হাত নাড়িয়ে পদ্মজার পলক অস্থির করে বলল, কি ভাবছো? কিছু না। কিছু বলবে? আজ ওই বাড়ি যাব আমরা। এটাই তো নিয়ম। আপনি একটু বেসরম। আমির চকিতে তাকালো। পদ্মজা ঠোঁট টিপে হেসে চোখ সরিয়ে নিল। আমির আমতা আমতা করে বলল, তা তাতে কি হয়েছে? কিছু না। কি বলতে চাও বলো তো? বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না, মানুষ কানাকানি করে। আপনাকে বেলাজা বেসরম বলে। আমার বউ নিয়ে আমি কি করব, আমার ব্যাপার। কিন্তু আমায় অস্বস্তি দেয়। পদ্মজা করুণ স্বরে বলল। আমির নিভল। আচ্ছা ঠিক আছে, নিয়ন্ত্রণের চেষ্টা করব। সত্যি? আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না। ইশারা দিতেই চলে আসবে, তাহলে ডাকাটা কি করবো না। পদ্মজা হাসলো। আমির ঈষৎ হতচকিত বলল, হাসছো কেন? এমনি, মনে রাখবেন কিন্তু। তুমি মনে রাখবে। সকালের দৃশ্য দেখে বেরিয়ে আসে আমির। পদ্মজাকে বলল, মনে আছে, তোমার অস্বস্তি হয় এমন কিছু করবো না। আমিরের কথায় পদ্মজার সন্তুষ্ট হয়। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। উত্তেজনায় কাঁপছেও। মা বাবাকে দেখবে দুদিন পর। দুদিনে কি কিছু পাল্টেছে পদ্মজা মনে মনেই ভাবছে। আম্মা বোধহয় শুকিয়েছে। আমার ছাড়া আম্মা নিশ্চয়ই ভালো নেই। পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে। ছটপটানি মুহূর্তেই বেড়ে গেল। আমির জানতে চাইল, পদ্মজা, শরীর খারাপ করছে? না। অস্বাভাবিক লাগছে। আম্মাকে অনেক দিন পর দেখব। অনেকদিন কোথায়, 2 দিন মাত্র। অনেক দিন মনে হচ্ছে। এই তো চলে এসেছে। ওই যে দেখো তোমাদের বাড়ির পথ। আমির আঙুলে ইশারা করে। আমিরের ইশারা অনুসরণ করে পদ্মজা সেদিকে তাকালো। ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে। আর কিছু সময় এরপরই সে তার মাকে দেখবে। পদ্মজা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। হৃৎপিণ্ড লাফাচ্ছে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে সেদিকেই তাকিয়ে রইল। হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছেন। তিনি মোর্শেদকে বাজারে পাঠিয়েছিলেন। মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি, তা নিয়ে আলোচনা চলছে। ঠিক আলোচনা নয়, হেমলতা বকছেন, মোর্শেদ নৌকায় বসে শুনছেন। তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না। হেমলতা নিঃশ্বাস নিতেই চুপ করেন। তখনই মোর্শেদ বলেন, ওহনি যাইতাছি, সব লইয়া হের পরে আইয়াম। এখন গিয়ে হবেটা কি বলো তো? হঠাৎ ওরা চলে আসবে। আমি যাইয়াম আর আয়াম। বলতে বলতেই মোর্শেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যায়। হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন। পূর্ণা চিৎকার ভেসে আসে কানে। তিনি চমকে ঘুরে তাকান। পূর্ণা আপা আপা বলে চেঁচাচ্ছে বাড়িতে। হেমলতা বিড়বিড় করেন, এসে গেছে আমার পদ্ম। তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন। সঙ্গে সঙ্গে ফুলের মতো সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের ওপরে। আম্মা আম্মা বলে জান ছেড়ে দেয়। হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তিই পাচ্ছেন না। চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তিনি 2 হাতে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন। শূন্য বুকটা চোখের পলকেই পূর্ণ হয়ে উঠেছে। পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে 2 রাত তার আম্মা ঘুমায়নি। চোখের দয়ে নিশ্চিন্তে আরাম করতে পারেননি। বুঝতেই হবে পদ্মজাকে। পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে। স্পষ্ট একটা ঘ্রাণ পাচ্ছে সে, মায়ের শরীরের ঘ্রাণ।
পারলে যেন পুরো মাকে এক নিঃশ্বাসেই নিজের মধ্যে নিয়ে যেত সে। হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন, আর কাঁদিস না, এই তো আম্মা আছি তো। তোমায় খুব মনে পড়েছে আম্মা। আমারও মনে পড়েছে। হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে। তিনি অশ্রুমিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন। আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নেয়। হেমলতা ধরে ফেলেন, আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লাগবে না বাবা। আমির বিনীত কণ্ঠে বললেন, ভালো আছেন আম্মা? ভালো আছি, তুমি ভালো আছো তো? আমার মেয়েটা কান্নাকাটি করে জ্বালিয়েছে খুব। ভালো আছে আম্মা, একটু একটু তো জ্বালিয়েছে। কথা শেষ করেই আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো। পদ্মজা ফোপাচ্ছে। হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনলেন। বাড়িতে মঞ্জুরা, হানিসহ হানির শ্বশুরবাড়ির অনেকেই ছিল। তারা আগামীকাল ঢাকা ফিরবে। জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে। পূর্ণা, পদ্মজা, লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে। হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান। আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার করে নিয়ে এসেছে। হেমলতা সেসব গোছাচ্ছেন। তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রার বাজার না পাঠাতে, তবুও পাঠিয়েছেন। ফেলেও তো দেওয়া যায় না। রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ। পূর্ণাকে আমি ছোট আপাই ডাকে। শালির চোখে একদমই দেখছে না, তেমন রসিকতাও করছে না। আমিরের ব্যবহার পূর্ণা ধীরে ধীরে আমিরকে বোন জামাই হিসেবে পছন্দ করেছে। না হোক নায়কের মতো সুন্দর, মন তো ভালো। হানির বড় ছেলে লাবণ্য, আমির আর পূর্ণা লুডো খেলছে। পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে। হেমলতা মোর্শেদ বারান্দার বেঞ্চিতে বসেছিলেন। পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো। মোর্শেদ দেখতে পেল, ডাকলেন, কিরে মা আয়। পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন। তারপর প্রশ্ন করলেন, হৌর বাড়ির মানুষেরা ভালো তো? পদ্মজা নতজানু হয়ে জবাব দিল, সবাই ভালো। একটু একটু সমস্যা থাকবেই, মানিয়ে নিস, জয় করে নিস, সব কিছুই অর্জন করে নিতে হয়। বললেন হেমলতা। পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসলেন। হেমলতা আবারও বললেন, তোর শাশুড়ি একটু কঠিন তাই না? চিন্তা করিস না, যা বলে করবি, পছন্দ অপছন্দ জানবি, সেই মতো কাজ করবি, দেখবি ঠিক মাথায় তুলে রেখেছে। আচ্ছা আম্মা। বলল পদ্মজা। সব শাশুড়ি ভালো হয় না লতা। আমার শাশুড়িকে আজীবন তেল দিলাম, কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। বললেন হানি। তিনি ঘর থেকে সব শুনছিলেন, কথা না বলে পারলেন না। হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরলেন। তারপর হানির উদ্দেশ্যে বললেন, আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয়ই হবে না। পদ্মার অবস্থা আমার মতো হয়েছে। যদি শুনি পদ্মাকে তুলে নিয়ে যাব আমার কাছে, তুই মিলিয়ে নিস। আহ থামো তো আপা, আমির লাবণ্য শুনবে, কি ভাববে? হানি আর কিছু বললেন না। চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ। একসময় হেমলতা রান্নাঘরের দিকে যান। রান্নাঘর গোছানো হয়নি। মোর্শেদ নিচের ঘরের দিকে পা বাড়ান। সারাদিন অনেক ধকল গেছে, ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। হানি পদ্মজার পাশে বসেন। বললেন, শোন মা, শাশুড়িকে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবন নষ্ট করবি না। তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি, কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি, তাই সে জানে না। আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয়। এরা সেবা নিবে দিনরাত, বেলা শেষে বলে যাবে। নিজের কথা আগে ভাববি। শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে। নিজের জায়গাটা বুঝে নিবি। পড়াশোনা থামাবি না, পড়বি আর আরামে থাকবি। আমরা বান্দি পাঠাইনি, সাক্ষাৎ পড়ি পাঠিয়েছি। শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে। তাহলে তোরা চিন্তা কিসের? জামাইকে হাতে রাখবি, তাহলে পুরো সংসার তোর হাতে। আমার কপালে এসব ঠেকেনি। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন বুড়ি হয়ে গেছি বুঝিনি। বুঝছিস তো? পদ্মজা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। প্রসঙ্গ পাল্টাতে বলল, মেজো আপা আসেনি কেন? বিয়ে কবে আপার? ওর তো পরীক্ষা সামনে, পড়াশোনা শেষ করুক, এরপর বিয়ে দেব। বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল, হয়নি? কবে? বললেন হানি। পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো। কৌতূহলী হয়ে জানতে চাইল, আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল আপার বড় আপার বিয়ে ঠিক করতে? হানি হাঁ হয়ে তাকিয়ে রইলেন পদ্মজার দিকে। তিনি কিছুই বুঝছেন না। তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল? পদ্মজা বিয়ে করে কি আবুল তাবুল বকছে? তিনি বললেন, কে বলিস? হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা একদৃষ্টিতে চেয়ে রইল। সে ভাবছে,
আমার রাজধানীতে তাহলে কেন গিয়েছিল? মিথ্যে কেন বলেছে? সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই তো এত বড় অঘটন ঘটেছিল। না, অঘটন ভাগ্যেই লেখা ছিল, কিন্তু মিথ্যে কেন বললো আম্মা?